ইন্টারাকশন হয়েছে, এটাই স্বাভাবিক। তো আপনি যে এই যে তাকে এক ধরনের আমি বলবো সাপোর্ট দেবার জন্যই তার প্রতি আপনি আপনার মমত্ব বোধটা তৈরি হয়েছে এবং তার পাশে দাঁড়ালেন, এত কনফিডেন্সের জায়গাটা কোথায় ছিল? এই কনফিডেন্স আমাকে, এই শক্তির উৎস ছিলেন হুমায়ুন আহমেদ। এই শক্তির উৎস ছিলেন একজন হুমায়ুন আহমেদ, যিনি চাইলে অনেক কিছু করতে পারেন কিন্তু করতে পারছেন না। আমি এরকম ফিল করেছি, উনি আমাকে এরকম ফিল করিয়েছেন, মানসিকভাবে এরকম ফিল করতে পেরেছি যে ওনার একজন সাপোর্ট বলবো না, একজন পথ চলার একজন সঙ্গী দরকার। একটি উদাহরণ দেই। আপনি আরেকটি শেষ প্রশ্ন ছিল রাজকীয় জীবন। হুমায়ুন আহমেদ যত গরিবই থাকেন না কেন, হুমায়ুন আহমেদের বইগুলো যারা ভালো মতো পড়েছে, অল্প কিছু টাকা পকেটে এসেছে সবাইকে নিয়ে, উনি কখনো একা বেড়াতেন না, পরিবারের সবাই দলবল নিয়ে এই টাকাটা খরচ করতে হবে। বিদেশে চলে যেতেন, বিদেশ যাওয়ার যখন সামর্থ্য হয়নি কক্সবাজার চলে গিয়েছেন। যখন স্টুডেন্ট ছিলেন, কোথা থেকে ওনার স্কলারশিপের টাকা পেয়ে উনি একা কক্সবাজারে গেছেন, ওনার লেখাতেই আছে। আমি লেখার বাইরেও অনেক গল্প শুনেছি যে কিছু টাকা পকেটে জমলে নাকি ওনার পকেট কচকচ করতো, বলতো যে এই টাকাগুলো তাড়াতাড়ি খরচ করতে হবে, কি করি একটু বেড়াই। তো এই হুমায়ুন আহমেদ রাজকীয় সবসময় ছিলেন। উনি চাইতেন, আমি আমার অংশটুকুন বলছি, রাত 12টায় মনে হলো, ভোর 5টায় উনি নুহাশপল্লী যাবেন, হয়তোবা বাচ্চার জ্বর, হয়তোবা সকালে আমার ক্লাস আছে। আমি আর্কিটেকচারে যখন পড়ি, একটা আর্কিটেকচারের ক্লাসে কত প্রজেক্ট থাকে, একদিন ক্লাস মিস হওয়া মানে ভয়ঙ্কর ব্যাপার। সবকিছু বাদে উনি বলেছেন কাল সকালে আমরা নুহাশপল্লী যাব। আমি জানি যে আমি যদি বলি যে আমার ক্লাস আছে, এই আছে, সে আছে, উনি মেনে নেবেন এবং উনি বুঝতে পারবেন। কিন্তু এই যে ওনার হঠাৎ ভাত খেয়ে ঘুমাতে যাওয়ার আগে হঠাৎ নুহাশপল্লীকে দেখতে চাওয়ার ইচ্ছা, আমি আবারও বলছি, আমি কোনোদিনও ওনার ওই কথাটির প্রতিবাদ করিনি যে না কাল যাব না। হ্যাঁ, প্রতিবাদ কোনটার করেছি? ওনার যখন শরীর খারাপ, ওনার খুব গরু মাংস খেতে ইচ্ছা হচ্ছে, ওনার খুব মগজ ভুনা খেতে ইচ্ছা হচ্ছে, তখন প্রতিবাদ না, তখন বুঝিয়েছি সুস্থ হওয়ার পর মগজ ভুনা করে দিব, আমি নিজে কথা দিচ্ছি আমি করে দেবো, ওটুকুন হয়তোবা প্রতিবাদ করেছি। কিন্তু হুমায়ুন আহমেদের রাজকীয় জীবনযাপন করার যে আকাঙ্ক্ষা ছিল, হঠাৎ করে ঠিক করা যে পরদিন আমরা অমুক জায়গায় চলে যাব এবং সবাই মিলে যাওয়া। উনি ওনার ব্যক্তিগত খরচে ওনার বন্ধু বান্ধবকে নিয়ে বেশ কয়েকবার বিদেশে গেছেন, এবং ব্যক্তিগত খরচে নিয়ে গেছেন বলে যে ছোট্ট হোটেলে রেখেছেন তা না, উনি 5 স্টার হোটেলে রেখেছেন সমস্ত বন্ধু বান্ধবকে। এগুলোতে এই রাজকীয় জীবনযাপনের পিছনে আপনার প্রশ্ন ছিল আমার কতখানি অবদান বলবো না, আমার সায় ছিল। ওনার আনন্দে, হুমায়ুন আহমেদের আনন্দে আমার সবসময় সায় ছিল। সেটা যদি আমার জন্য কিঞ্চিত নিরানন্দও হয়, আমার সায় ছিল। আপনার এই বিয়ের প্রসঙ্গে কি কেউ যদি প্রশ্ন করেন যে হুমায়ুন আহমেদের খ্যাতির অংশীদার আপনি হতে চেয়েছিলেন, বা হুমায়ুন আহমেদের তখনকার যে বিত্ত বৈভব সেটির প্রতি আপনি আকৃষ্ট হয়েছিলেন, আপনি তার জবাবে কি বলবেন? আমি তার জবাবে, আমার হাতে আরো বেশ কিছু প্রশ্ন আছে কিন্তু সময় আমার তো খুব, আপনি যে টু দা পয়েন্ট। শুধু মানে প্রথমত বলবো, এটার জবাব দেওয়ার আমি প্রয়োজন মনে করি না। এটার জবাব দিতে হলে নিজেকে খুব ছোট করে ফেলতে হয় যে এই প্রশ্নেরও জবাব দিতে হবে। কিন্তু তারপরেও জবাব দিচ্ছি যে না, আমি হুমায়ুন আহমেদকে লেখক হুমায়ুন আহমেদ হিসেবে কম দেখেছি। আমি দেখেছি মানুষ হুমায়ুন আহমেদকে। আমি হুমায়ুন আহমেদের মানসিক গুণাবলীগুলো দেখেছি, তার মানবিক দিকগুলো দেখেছি, তার একাকিত্বটা দেখেছি, তার খ্যাতিকে দেখিনি। আর খ্যাতির প্রসঙ্গ যদি আসে, আমি খুব বড় কিছু হয়তো বা হতে পারতাম না, কিছু একটা অবশ্যই হয়েছিলাম হুমায়ুন আহমেদের সাথে পরিচয়ের আগে। জাতীয় পুরস্কার পাওয়া একজন শিশু শিল্পী হিসেবে এবং অভিনয় কন্টিনিউ করে গেলে, আমিও অনেক নাটকে অভিনয় করতাম, করে যেতাম, বা হয়তোবা সিনেমায় অভিনয় করতাম। একদিকে অন্য আরেকদিকে খ্যাতি মান আমিও হতে পারতাম বা হতাম। বরং আমি তো বলবো যে আমার পরিচয়, আমার নিজের পরিচয় একটা শুধুই হতো, হুমায়ুন আহমেদের বউ না হয়ে। আমি একটু মানে খোলামেলা ভাবেই কথাটা বললাম যে আমার আলাদা একটা পরিচয় হতো, আমি ওটাকে বেছে নিতে চাইনি। আর অর্থবিত্তের প্রসঙ্গ যদি আসে, আপনি শুরুতে বলেছেন একটা জিনিস আপনি মিস করেছেন, আমার মা সংসদ সদস্য,
আমার বাবা ইঞ্জিনিয়ার, আমার বাবা একজন শিল্পপতি। আমি বলেছি সমাজে প্রতিষ্ঠিত বাবা মা, মানে বাবার অংশটুকুন আসলে যেহেতু বলা হয়নি, আমার বাবা একজন শিল্পপতি। আমার বাবা উনি হুমায়ুন আহমেদ বলতেন, আমাকে না ওর বন্ধুদেরকে বলতেন যে শাওনের বাবা 10টা হুমায়ুন আহমেদ। খুব কথাটা খুব ছোট, কথাটা খুব ছোট, এতই ছোট কথাটা বলতে বললাম না নিজেকে ছোট করতে হয় যে এই প্রশ্নের জবাব দিতে হবে, এটা উনিই বলতেন। সুতরাং এটার তো কোনো প্রশ্নই আসে না। আপনি হুমায়ুন আহমেদের ডিপ্রেশনের কথা বলেছেন এবং এক ধরনের অভিমান তার এবং সন্তানদের মধ্যে সে কথাও বলেছেন। হুমায়ুন আহমেদ যেমন শিলাকে নিয়ে একটি লেখা লিখেছেন, লেখার শেষ লাইন যে সবসময় বাবা তুমি এত ভালো কেন, শেষ লাইন হচ্ছে এখন শিলা বুঝতে পারে যে খারাপ বাবাও হয়, খারাপ বাবা হয়, ভালো বাবা হয় না আর কি, এই জাতীয়। এবং নুহাসের একটি লেখা ছাপা হয়েছে ডেইলি স্টারে, যেখানে যে গলদা চিংড়ির প্রসঙ্গ এসছে, বাবা তাকে খাওয়াতে চেত বা সে খাওয়াতে চেত, কিন্তু ওই বাড়ির দরজায় গিয়ে ভেতরে ঢুকবার আর হ্যাঁ এই যে দূরত্ব সন্তানদের সঙ্গে, আপনার কোনো ভূমিকা আছে কিনা, কিংবা এই দূরত্বটা কমিয়ে আনবার ক্ষেত্রে আপনি কোনো ভূমিকা রেখেছেন কিনা? নুহাসের সাথে ওর বাবার কোনো দূরত্ব ছিল না, মানসিক কোনো দূরত্বও ছিল না। অবশ্য মানসিক ছিল কিনা এটা আমি অত বড় করে বলতে হয়তো বা পারবো না। আমি যতদূর দেখেছি মানসিক কোনো দূরত্ব আমার চোখে পড়েনি। আর দেখা হওয়ার দূরত্ব কখনোই ছিল না। নুহাস সবসময়, আমরা যে বাসায় থাকি দক্ষিণ হাওয়ার, থাকতাম যে বাসায়, সবসময় আসতো। নুহাসের যখন বাবাকে দেখতে ইচ্ছা হতো তখন যেমন আসতো, ওর বাবা যখন বলতো বাবা তোমাকে দেখতে ইচ্ছা হচ্ছে চলে আসো, তখন গাড়ি পাঠিয়ে নুহাসকে আনিয়ে নিত। নুহাস শুধুমাত্র যেই বছর আমেরিকাতেও ভিলানোভা ইউনিভার্সিটিতে যখন পড়তে যায়, যে বছর ও বিদেশে ছিল, শুধু সে বছরটি ছাড়া আমার বিয়ের পরের সমস্ত ঈদের নামাজ নুহাস তার বাবার সাথেই পড়েছে। সুতরাং নুহাসের সাথে ওর বাবার কোনো দূরত্ব যে ছিল না এটা আমি খুব বড় গলায় বলতে পারি। আমরা যখন ইউরোপ ট্যুরে গিয়েছি, আমি, হুমায়ুন আহমেদ এবং আমার বড় পুত্র নিশাদ, তখন হুমায়ুন আহমেদের ছেলে এবং আমার খুব স্নেহ বলি বা প্রিয় বলি, অবশ্যই নুহাস আমার অনেক প্রিয় একজন। নুহাসও আমাদের সাথে ইউরোপ ট্যুরে গেছে, একটা ফ্যামিলি ট্যুর যেখানে আমি, হুমায়ুন আহমেদ, নুহাস এবং নিশাদ। তাহলে কি দূরত্ব মনে হয় এই কথাটা শুনলে? মেয়েদের সঙ্গে মানে আমি বলছি যে আপনি কমিয়ে আনবার কোন উদ্যোগ নিয়েছেন কিনা? কমিয়ে আনবার উদ্যোগের কথা যদি বলেন, উদ্যোগটা আমার চেয়ে বেশি হুমায়ুন আহমেদ নিয়েছেন। হুমায়ুন আহমেদকে উদ্যোগ নেয়ার পিছনে উদ্যোগ নিয়েছি আমি, কারণ খুব স্বাভাবিকভাবে বলতে গেলে আমি যদি অভিমানী একটি কন্যাকে আমি যদি ফোন করে অভিমান ভাঙানোর চেষ্টা করি, ওটা হিতে বিপরীত হতে পারে, তাই না? হুমায়ুন আহমেদকে উদ্যোগ নেয়ার পিছনে আমি উদ্যোগ নিয়েছি। একটি ছবিতে দেখলাম যে আপনি হুমায়ুন আহমেদের প্রাক্তন স্ত্রী গুলতেকিন আহমেদ, আপনাদের এক জায়গায় বোধহয় দেখা হয়েছে, কথা হয়েছে কোনো? চেহলামের অনুষ্ঠানে আমাদের দেখা হয়েছে না, কথা হওয়ার সুযোগ হয়নি। একটা প্রশ্ন যেটি দৃশ্যমান, যে হুমায়ুন আহমেদের পরিবার, মানে তার মা, ভাই, বোন, যাই বলি না কেন, বা গুলতেকিন আহমেদ আমেরিকা থেকে ফেরত আসবার পরে তিনি প্রাক্তন হওয়া সত্ত্বেও তারা একসঙ্গে আছেন, কাছাকাছি আছেন, অনেক বেশি দেখা গেছে। সেই জায়গাটাতে আপনার অনুপস্থিতিটা অনেক বেশি। মানে এখানে কি মনে হয় না যে আপনি ঠিক তাদের কাছে অতটা গ্রহণযোগ্য হতে পারেননি? এটা আপনার যেটা মনে হচ্ছে, বা এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা আসলে আমার একই প্রশ্ন আমার শাশুড়ির কাছে, আমার একই প্রশ্ন হুমায়ুন আহমেদের বোনদের কাছে, হুমায়ুন আহমেদের ছোট ভাইয়ের কাছে। এই প্রশ্নটা আমি হুমায়ুন আহমেদের মেজ ভাইয়ের কাছে করব না, কারণ ওনার কাছে আমি আগেও অনভিপ্রেত ছিলাম। আমার বিয়ে হয়েছে 8 বছর, ওনাকে আমি কখনোই আমার বাসায় আসতে দেখিনি, ওনাকে আমি এই জন্য প্রশ্ন করব না। কিন্তু আমার শাশুড়ি তো আমার সাথে অনেক বেশি থাকতেন। উনি আমাদের বাড়িতে সবসময় না, ওনার জীবনযাপনের একটা বড় অংশ উনি আমাদের দক্ষিণ হাওয়ার বাড়িতে উনি কাটাতেন। আমাদের সুখে ওনার সুখে, আমাদের দুঃখে ওনার দুঃখে, ঈদে, আমার সন্তান হওয়ায়, আমার বাচ্চাদের জন্মদিনে, আমার বাচ্চাদের আকিকায়, হুমায়ুন আহমেদের জন্মদিনে, আমার জন্মদিনে, আমার শাশুড়ির জন্মদিনে, এগুলো আমার বাড়িতে হয়েছে। আমার শাশুড়ির জন্মদিনে আমি আমার বাড়িতে কেক কাটিয়েছি রাত 12টা 1 মিনিটে। আমার সাথে আমার শাশুড়ির খুব চমৎকার কিছু মুহূর্তের ছবি আছে আমার কাছে। এগুলো তো আসলে প্রমাণ দেওয়ার বিষয় না ভাই। আমার এখন এই প্রশ্নটা আমার আসলে যে 19শে জুলাইয়ের আগের রাতে
আগের রাতেও যার সাথে প্রতিদিন বলেছে না দুবেলা, তাহলে কি এমন হলো যে আমার প্রশ্ন আসলে আমি নিজেও জানি না যে কেন আমার ওখানে অনুপস্থিতি, কেন অনুপস্থিতি আমি জানি না। আপনাকে কখনো আমার আরেকটু শেষ মানে আরেকটু প্রসঙ্গ তুলবো। হুমায়ুন আহমেদের মৃত্যুর পর বেশ কয়েকটি, ঠিক আয়োজন না, আমাদের ধার্মিক নিয়মে যেই ব্যাপারগুলো হয়, আনুষ্ঠানিকতা যেগুলো হয়, মৃত্যুর 3-4 দিন পর একটা মিলাদ মাহফিল হয়, যেটাকে অনেকে কুলখানি বলেন, অনেকে হয়তো বা কুলখানি নামটা দেন না। এটা আমি যখন আয়োজন করেছি, আমি যেহেতু তখন শারীরিকভাবে খুব সমর্থ ছিলাম না, আমার বাবা আমার শাশুড়িকে ফোন করেছেন যে আপনারা কি বলেন, কেমন ভাবে আয়োজন করব। একদম আয়োজনের শুরু থেকেই ওনাদেরকে আমরা একত্র আয়োজন করার জন্য আমরা আসলে চেষ্টাটা করেছিলাম। ওনাকে ফোন করেছি, হুমায়ুন আহমেদের ভাইদেরকে জানানো হয়েছে যে আমরা এভাবে আয়োজন করতে চাই। তো ওনারা আসলে আয়োজনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন না, থাকতে পারেননি, হয়তো বা সেটা ওনাদের কোনো কারণ হতে পারে, এবং ওনারা অনুষ্ঠানে আসতেও পারেননি দাওয়াত দেওয়ার পরেও। তো সেখানে সেই পয়েন্ট অফ ভিউ থেকে যদি বলি, ওনারা যখন আয়োজন করেছেন, আমি অনুষ্ঠানের দিন দুপুরবেলা আমি একটা SMS এর মাধ্যমে দাওয়াত পেয়েছি, তারপরে আমি কিন্তু গিয়েছি অনুষ্ঠানে। কারণ আমি মনে করি হুমায়ুন আহমেদের চেহলাম, ওই নাম মেয়ে অনুষ্ঠানটা হয়েছিল, আমি মনে করি হুমায়ুন আহমেদের চেহলাম সেখানে আমার যাওয়া উচিত। এবং আমি হুমায়ুন আহমেদের যে দিক থেকেই বলেন, আইনত বলেন, ধর্মমতে বলেন, আমি হুমায়ুন আহমেদের স্ত্রী। শাওন, এই যে ব্যক্তিগত জীবনের একজন খ্যাতিমানের বা প্রথিতযশা মানুষ যারা, তাদের ব্যক্তিগত জীবন তাদের প্রফেশনাল লাইফে কিছু প্রভাব ফেলে, আপনাকে কখনো মনে হয়েছে যে আপনাদের এই বিয়ে বা আপনাদের এই সম্পর্ক হুমায়ুন আহমেদের পাঠক বা দর্শকদের কাছে তার গ্রহণযোগ্যতাকে কখনো প্রশ্নের মুখে ফেলেছে? হুমায়ুন আহমেদের বইয়ের শুরুতে, সব বইয়ের শুরুতেই একটা লিস্ট থাকে, সংস্করণ। হুমায়ুন আহমেদের বিয়ের আগের গুলোও খোলেন, বিয়ের পরে, মানে আমি আমার অংশটুকুন বলছি, বিয়ের পরের বইয়ের সংস্করণ দেখলেই এটা, এই ভুলটা মানুষের ভেঙে যাবে। বিয়ের পরে ওর বইয়ের সংস্করণ বেড়েছে, বই কমেনি। আমি আসলে অবদান হিসেবে বলবো না, একটা মানুষের মেন্টাল ম্যাচুরিটি আসে, তো লেখার স্টাইলও চেঞ্জ হয়। আমি তো মনে করি না যে হুমায়ুন আহমেদের লেখার স্টাইল খারাপ হয়েছে। আমি তো মনে করি গত 8-10 বছরের হুমায়ুন আহমেদের, এটাতে আমি আমাকে কোনোভাবেই অবদান বলতে চাচ্ছি না। আমি যেটুকুন বলতে চাচ্ছি, হুমায়ুন আহমেদের নিশ্চয়ই মানসিক স্থিতিটুকুন ছিল, নিশ্চয়ই অস্থির ছিলেন না, নিশ্চয়ই অসুখী ছিলেন না। অসুখী থাকলে তো লিখতে পারতেন না। আপনাকে হুমায়ুন আহমেদ কুসুম ডাকতেন? আমাকে হুমায়ুন আহমেদ কুসুম আপনি ডাকতেন জিম? না, এটা একটা খুব ভুল একটা ব্যাপার পেপারে এসেছে, আমি জিম ডাকতাম না। এটা আমি জানি না, এটা নিউ ইয়র্কের কোন একটা পত্রিকা এসেছে, ওখান থেকে আমি পরে শুনেছি বাংলাদেশের সব পত্রিকা এসেছে। আমি জিম ডাকতাম না, কিন্তু সেরকমই একটা কিছু ডাকতাম। আমার ধারণা শোনার ভুল সেটা। আপনারা হুমায়ুন আহমেদকে নিয়ে ঢাকায় আসবার পরে সেখান থেকেও এইসব, এই যে দাফন করা সহ নানান বিষয়ে নানান পত্রিকায় নানা ধরনের লেখালেখি করেছেন, যার মধ্যে কেউ কেউ বলেছেন যে হুমায়ুন আহমেদ বলেননি তাকে নুহাশপল্লীতে দেয়া হোক। প্রশ্ন এসছে যে তিনি চেয়ার থেকে পড়ে গিয়েছিলেন, সেখানে তার পরিস্থিতি খারাপ হয়েছে, এবং এই কথার প্রেক্ষিতে আপনার বরাত দিয়ে একটি পত্রিকা আমি নিজেই পড়েছি, সেখানে আপনি বলছেন যে ডক্টর আগেই বলেছে যে চেয়ার থেকে পড়লে কিছু হবে না, এবং এরকম কি ডক্টর বলেছিল কিছু? প্রথমত একটা ভুল ভাঙানোর চেষ্টা করা হয়েছে। পূরবী বসুর কথা বললাম, ডক্টর পূরবী বসু, উনি আমাদের সঙ্গে ছিলেন ওই সময়টিতে, উনি লিখেছেন। তারপরেও আমি আবার বলছি, হুমায়ুন আহমেদ চেয়ার থেকে কিন্তু পড়ে যাননি। হুমায়ুন আহমেদ যেই চেয়ারটিতে বসেছিলেন, সেই চেয়ারের সামনের দুটি পা একটু বেঁকে গিয়েছিল, তখন চেয়ারটা নিচের দিকে আস্তে আস্তে দেবে যাচ্ছিল, দেবে গিয়েছিল না, কিন্তু দেবে যাচ্ছিল। আমি সামনে বসে হুমায়ুন আহমেদের, যেহেতু কেমোথেরাপির পর যেটা হয় যে হাড্ডিতে প্রচন্ড ব্যথা হয়, আমি তার হাত টিপে দিচ্ছিলাম। আমি ওনার হাতটা শক্ত করে ধরে, আমি বাসায় তখন 3টি মাত্র মানুষ ছিল, আমি, আমার মা তহুরা আলী এবং মাজহারুল ইসলাম। আমি অতি দ্রুত ওনাদের দুজনকে ডাকছিলাম চিৎকার করে একটু তাড়াতাড়ি আসার জন্য, যেন আমি একা যদি না পারি যেন ওনারা আমাকে সাহায্য করতে পারেন। কিন্তু আমি ওনাকে একাই মোটামুটি একটু তুললাম, এবং এর মধ্যে মাজার ভাই এবং আমার আম্মাও দৌড়ে আসলেন।
আমরা ওনাকে বিছানায় শুয়ে দিলাম। ওনার চেয়ারটা একটু কলাপস করার মতো অবস্থা হয়েছিল, একটু নিচের দিকে উপর থেকে নেমে যাচ্ছিল, কিন্তু উনি চেয়ার থেকে পড়েও যাননি, চেয়ারটাও পুরোপুরি দেবে যায়নি। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে পরে মানে এই যে ঘটনাটা, এটার পর ওনার কোনো প্রবলেম হয়নি। ওনার প্রবলেম হয়েছে পরদিন ভোরবেলা। ওনার অস্বস্তি লাগছিল, প্রচন্ড পেটে ব্যথা করছিল, ঢেকুর উঠছিল। তারপরে যখন ডাক্তারের কাছে নেওয়া হলো, অ্যাম্বুলেন্স কল করলে, এটা নিউ ইয়র্কের এটা নিয়ম, অ্যাম্বুলেন্স কল করলে ওরা 911-এ কল করলে নিয়ারেস্ট হসপিটালে নিয়ে যায়। জ্যামাইকা মেডিকেল সেন্টারে যাওয়ার পর ওরা বলল যে একটা হতে পারে যে এই ধরনের অপারেশনে 7-8 দিন পরে একটা সম্ভাবনা থাকে লিকেজ হওয়ার অপারেশনের জায়গায়। এটা হলো কিনা, হয়েছে বলেন, এটা হলো কিনা বুঝতে পারছি না, এটা হলো কিনা দেখার জন্য আমাদের টেস্ট করতে হবে। তখন আমি বললাম, আমিই বলেছি কথাটা, যে আচ্ছা চেয়ারের এরকম পাটা বেঁকে গিয়েছিল, এরকম দেবে যাচ্ছিল। বললো না না, ওটা কোনো কারণ হতে পারে না, এই লিকেজটা অপারেশন পরবর্তী সময়, অপারেশনের জায়গায় লিকেজ, এটা 5% মানুষের হয়। এটা গেল জ্যামাইকা হসপিটালের কথা। তারপর আমরা নিজেরা বসে ডিসিশন নিলাম যে না, আমরা জ্যামাইকা হসপিটালে ওনার পরবর্তী চিকিৎসা করব না, কারণ বেলভিউ হসপিটাল, যেখানে ওনার ফাইল আছে, যেখানে ডাক্তার ওনার সার্জারি করেছে, যেখানে ওনার জাস্ট ওনার নাম্বারটা টিপলেই সমস্ত রেকর্ডস আসবে, সেখানে নিয়ে যাব। আমরা ইমিডিয়েটলি একটা প্রাইভেট অ্যাম্বুলেন্স কল করে আমরা ওনাকে বেলভিউ হসপিটালে নিলাম। বেলভিউ হসপিটালে নেওয়ার পর এটা মানে ওরা টেস্ট করে রিপোর্ট বললো যে হ্যাঁ, ভিতরে লিকেজ হয়েছে, ইন্টারনাল লিকেজ। আমি শুনেছি আমাদের নিউ ইয়র্কের একজন সাংবাদিক দর্পণ কবির, উনি একটা টক শোতে বলেছেন খাট থেকে 28 জন পড়ে গিয়েছিল, পেট ফেটে গিয়েছিল এবং নাড়ি ভুঁড়ি বেরিয়ে গিয়েছিল। তো ব্যাপারটা মানে শুনতে যেমন লাগে, পেটও ফেটে যায়নি, নাড়ি ভুঁড়িও কিছুই ফেটে যায়নি। আরেকটি প্রতিগঠন লেখা আছে যে আপনি বলছেন যে চেয়ার থেকে পড়ে গেলে কিছু হবে না, ডক্টর বলেছেন না, এখন যেটি আপনি বলছেন তার সঙ্গে মেলে না কথাটা। তারপরে যখন আমরা গেলাম ডাক্তারের কাছে, উনি বললেন যে হ্যাঁ, একটা লিকেজ হয়েছে, যে লিকেজের কারণে পেটের ভিতরে পানি জমা হচ্ছে লিকেজের কারণে। তখন আমি বললাম বেলভিউর ডক্টরকে, ডক্টরের নাম ছিল ডক্টর মুর, ওনাকে যখন বললাম যে আচ্ছা, গতকাল বিকেলে তার চেয়ারের পা দুটো বেঁকে গিয়েছিল এবং এরকম বসে যাচ্ছিল, তখন ডাক্তার বলেছে না না, চেয়ার থেকে পড়ে গেলেও লিকেজ হওয়ার কথা না, এটা ডক্টরের কথা ছিল, ওটা কোনো ম্যাটারই না। আরেকটি একাধিক পত্রিকা এরকম লেখা হয়েছে যে হুমায়ুন আহমেদের কোন এক কেমো দেবার সময় আপনি হসপিটালে ছিলেন না, প্রায় ঘন্টা দুয়েক বাইরে ছিলেন, এবং সেখানে এমনও ওই একই লেখায় লেখা হয়েছে যে গুলতেকিন আহমেদের মার্কিন যুক্তরাষ্ট্র প্রবাসী আত্মীয় স্বজনরাও দুজন আত্মীয় ছিলেন। যে আত্মীয় দুজনের কথা বলা হচ্ছে, ওই আত্মীয় দুজন শুরু থেকেই আমাদের সঙ্গে ছিলেন, শুধু ওই দিন না, শুরু থেকেই আমাদের বাসাতেই ওনারা থাকতেন। এবং আত্মীয় যদিও ওনার, কিন্তু ওনারা আমাকে নিজের বোনের মতোই ভালোবাসতেন, হ্যাঁ, আমাকে এবং হুমায়ুন আহমেদকে। ওনারা আমাদের সঙ্গে শুরু থেকে অনেক দিনই ছিলেন। তারপর বেশ কিছু সময় পর হুমায়ুন আহমেদের যখন বেশ কিছু বিষয়ে ওনাদের একটু কি বলবো, ওনাদের একটু কিছু কথা অপছন্দ হওয়াতে হুমায়ুন আহমেদের সাথে ওনাদের একটু সম্পর্কের টানাপোড়েনও বলবো না, একটু মন কষাকষির মতো হলো। তার আগ পর্যন্ত ওনারা আমাদের বাড়িতেই থাকতেন। তো যে প্রসঙ্গটা আপনি বলছেন, কোনো এক কেমোর সময় আমি 2 ঘন্টা ছিলাম না। হুমায়ুন আহমেদ হসপিটালে যে কয়দিন ছিল, আমি হয় 24 ঘন্টা ওখানে ডিউটি করেছি, যখন মাঝার ভাই 24 ঘন্টা ডিউটি করতে গিয়েছে তখন আমি বাসায় ফিরে এসেছি। এছাড়া 2 ঘন্টার জন্য আমি কোনো জায়গায় যাওয়া, এখন কি বলবো ভাই, যদি বেলভিউ হসপিটালের সিসিটিভি ক্যামেরার ভিডিওটা এনে দেখানো যায় তাহলে হয়তো বা এটা বোঝা যাবে। একেবারে একটা অবাস্তব কথা। একেবারে শেষের দিকে আমরা হুমায়ুন আহমেদের স্বপ্ন, এবং যে স্বপ্নের কথা আমরা সবাই জানি যে একটি ক্যান্সার হসপিটাল করবার স্বপ্ন, সেটি নিয়ে কি উদ্যোগ নিয়েছেন? এবং আরেকটি হচ্ছে যে নুহাশ পল্লীকে ঘিরে কি ধরনের পরিকল্পনা, এবং এই পরিকল্পনায় যেটি অনেকেই প্রশ্ন রাখবেন যে আপনারা সবাই মিলে, অর্থাৎ হুমায়ুন আহমেদের উত্তরাধিকার যারা, তারা সবাই মিলে একসঙ্গে করতে পারছেন কিনা? আমি প্রথম থেকেই বলেছি যে হুমায়ুন আহমেদ, ওনার রেকর্ড আছে, ভয়েস রেকর্ড, যিনি ট্রাস্টি করতে চেয়েছিলেন। আমি শুরু থেকেই আমি এটাই বলেছি, ট্রাস্টি করতে চাই, এবং এটা আসলে একার পক্ষে সম্ভব না। আমি খুব কৃতজ্ঞ থাকবো সবার প্রতি, সবাই যদি এই ট্রাস্টি করার পিছনে, এবং এটাকে হুমায়ুন আহমেদ যেভাবে চেয়েছিল, হুমায়ুন আহমেদ আসলে অনেকভাবেই চেয়েছিল, এটা যারা ওনাকে চেনেন তারা জানেন। উনি
কখনো বলতেন এটা শান্তিনিকেতনের আদলে একটা কিছু করা, কখনো বলতেন এখানে একটা ফিল্ম ইনস্টিটিউট করা হবে যেখানে প্রাকৃতিক পরিবেশে পড়াশোনা হবে, বিল্ডিং করে ক্লাসরুম না, গাছের নিচে পড়াশোনা হবে। কখনো বলেছেন না এটা যেভাবে আছে সেভাবেই থাকবে। হ্যাঁ, আবার ক্যান্সার হসপিটালের প্রসঙ্গ উঠাতে একবার এটাও ভেবেছিলেন যে ক্যান্সার হসপিটালে টাকা তোলার জন্য এটা বিক্রি করে দিবেন। এটা অবশ্য একবারই ভেবেছিলেন। ভেবেই আবার বলছিলেন না, নুহাস পড়লে আমার একদম তিল তিল করে গড়ে তোলা, এটা যেন বিক্রি না হয়, এই কথাটা উনি সবসময় বলেছেন। তো আসলে হুমায়ুন আহমেদ যেভাবে চেয়েছিলেন নুহাসপল্লী একই রকম থাকুক, সুন্দর থাকুক, এরকম প্রাকৃতিক পরিবেশ থাকুক, এবং যদি এটাতে আসলে সেরকম কিছু করা যায়, সুন্দর কিছু, সেটাতে সবাই মিলে করাটাই সবচাইতে সুন্দর হবে। এবং আমি ব্যক্তিগতভাবে সবাইকে সেটাই আবেদন করবো যে সবাই মিলে একটা কিছু করলে খুব ভালো হয়। শাওন, প্রশ্নটা আমি করতে চাই না, কিন্তু তারপরও এই প্রশ্নটা অনেকের মধ্যেই মাথায় ঘুরতে পারে, এবং এটি আমার শেষ প্রশ্ন আপনার কাছে, যে বাংলাদেশের মতো একটি সমাজে আপনার সামনে অফুরন্ত অনেক সময়, আপনার যে বয়স এবং আপনার দুটো সন্তান, এরকম যা মানে হাজবেন্ড নেই, টিকে থাকা বা ভালোভাবে টিকে থাকা একটু দুরূহ ব্যাপার, নানা ধরনের সমালোচনা করতে হয়, নানা ধরনের প্রশ্ন আছে যে আপনি শেষ পর্যন্ত একা থাকবেন কিনা বা থাকতে পারবেন কিনা। এই প্রশ্নের কোনো উত্তর আপনি এখন দিতে পারবেন? আমি একা আছি কে বলল? আমি তো একা না, আমার সঙ্গে দুটি হুমায়ুন আহমেদ আছে। একজনের নাম নিশাদ হুমায়ুন, আরেকজনের নাম নিনিত হুমায়ুন। হুমায়ুন আহমেদের সাথে এসব কথা কখনো আমি আসলে লিখে শেষ করতে পারবো না, যদি লিখিও। আমার যেই মুহূর্ত আছে, যেই মুহূর্তগুলো আমার ভিতরে আছে, আমার যেই স্মৃতি আছে, হুমায়ুন আহমেদের যেই অস্বাভাবিক ভালোবাসা আমাকে দিয়েছেন, আমি অস্বাভাবিক ওয়ার্ডটা ইউজ করলাম, এই অস্বাভাবিক ভালোবাসা নিয়ে আরো 4-5 জন্ম থাকা যায়। আমার আর কোনো কিছুর দরকার হবে না। অনেক ধন্যবাদ। আমি একটা বিষয়ে একটু তুলে আমি কয়েকজনকে একটু ধন্যবাদ দিতে চাই, সবার মাধ্যমেই ধন্যবাদটা দিতে চাই, একটু ছোট্ট করে। প্রথমত, নিউ ইয়র্কের আমার 10 মাসের এই যুদ্ধ, আমার এবং হুমায়ুন আহমেদের এবং আমার 2 সন্তানের যুদ্ধ। হুমায়ুন আহমেদ বলেছিলেন ওনার ইন্টারভিউতে যে আমি না হয় অসুস্থ, আমি তো বন্দি জীবনযাপন করবো, আমার বাচ্চাগুলো তো আর অসুস্থ না, ওরা বন্দি জীবনযাপনই করেছে এই 10টি মাস। আর আমি তো যেটা করেছি আমার দায়িত্ব, শুরুতেই বললাম। আমাদের এই যুদ্ধে যারা আমাদেরকে একটু হলেও সাহায্য করেছেন, আমি সে কটি মানুষকে অবশ্যই ধন্যবাদ দিতে চাই। বিশ্বজিৎ সাহা, রুমা সাহা, হুমায়ুন আহমেদের বন্ধু, ছোটবেলার বন্ধু ফানসু মণ্ডল, তার স্ত্রী স্বপ্না মণ্ডল, প্রবাসী লেখক মুনিয়া মাহমুদ এবং তার হাজব্যান্ড নুরুদ্দিন মাহমুদ, আমাদের একজন পরিচিত ঘনিষ্ঠ বন্ধু, ওনার নাম রুবেল, উনি এবং ওনার স্ত্রী। তারপর একজন ফার্মাসিস্ট ছিলেন, উনিও আমাদের বিভিন্ন সময়ে খুব সাহায্য করেছেন, ওনার নাম আতাহার উদ্দিন এবং ওনার স্ত্রী, ফিলিপিনের স্ত্রী। এবং এছাড়াও আরো কিছু মানুষ, আমাদের বাড়ি ঠিক করে দেওয়ার জন্য একজন ছিলেন, উনিও খুব সাহায্য করেছেন, প্রবাসী লেখক গাজী কাশেম, ওনার স্ত্রী মাঝে মাঝে রান্না বান্না করে আনতো, ওনাদেরকে ধন্যবাদ দিব। আর আজকে একটা প্রসঙ্গ আপনি তুলেছেন, এই প্রসঙ্গের জবাবের সময় বলিনি, সবার শেষে বলতে চাচ্ছিলাম, ওনাকে ধন্যবাদও দিতে চাচ্ছিলাম, যে আজকে বিভিন্ন অনুষ্ঠানে আমার অনুপস্থিতি, পারিবারিক অনুষ্ঠানে বা হয়তোবা হুমায়ুন আহমেদের থাকা অবস্থায়, হুমায়ুন আহমেদের সমস্ত সিনেমার প্রিমিয়ার শোতে হুমায়ুন আহমেদের পাশের চেয়ারটিতে গত 8 বছর আমিই বসেছিলাম। আজকে হুমায়ুন আহমেদকে নিয়ে যত অনুষ্ঠান হচ্ছে, হ্যাঁ, আমার এই আশাটাই ছিল যে আমার শাশুড়ির পাশের চেয়ারটিতে আমিই বসবো। তো সেটা কোনো কারণে হয়ে ওঠেনি। আমি এখনো জিজ্ঞেস করিনি ওনাকে, হয়তোবা কখনো জিজ্ঞেস করব যে কেন আপনার পাশের চেয়ারটি আপনি আমার জন্য রাখেননি, অন্তত আরেকটি চেয়ার আমার জন্য পাশে রাখতেন। গত 8 বছর আপনার পাশের চেয়ারটিও আমার জন্যই ছিল। হুমায়ুন আহমেদের এক পাশে ওনার মা বসতেন, আরেক পাশে আমিই বসতাম গত 8 বছর। তো এই প্রসঙ্গে একটা কথা বলবো, হুমায়ুন আহমেদের মেঝো ভাই, উনি 3 জুলাই উনি গেলেন নিউ ইয়র্কে ওনার ভাইকে দেখতে। উনি যখন গেলেন, হুমায়ুন আহমেদের সাথে ওনার আসলে কথা হয়নি কোনো, কারণ হুমায়ুন আহমেদ লিখে শেষ কথা বলেছেন 2 জুলাই। উনি একটা কাগজে আমাকে লিখে প্রশ্ন করেছিলেন, আমি ওনাকে মুখে উত্তর দিয়েছিলাম। এরপর উনি আসলে আর কথা বলতে পারেননি।
তাকিয়েছেন, দেখেছেন। ডাক্তাররা বলেন উনি সব বুঝতে পেরেছেন, উনি ঠোঁট নেড়েছেন, কিন্তু আমরা কথাগুলো তখন বুঝতে পারিনি। তো ওনার ভাই যে গিয়েছে, হুমায়ুন আহমেদের ভাই, যে ভাইয়ের জন্য উনি গত 8টি বছর অনেক অপেক্ষা করেছেন যে আমার ভাই একটু আসবে আমাকে দেখতে, আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি যে উনি ওনার ভাইয়ের শেষ মুহূর্ততে দেখতে গিয়েছেন। এবং আমি নিশ্চিত যে হুমায়ুন আহমেদ অবশ্যই টের পেয়েছে যে তার ভাই তাকে দেখতে গেছে। ওনাকে এই জন্য ধন্যবাদ জানাবো। আর আমি ব্যক্তিগতভাবে ওনাকে একটা ধন্যবাদ জানাবো। হুমায়ুন আহমেদের মৃত্যুর ঠিক 5-7 মিনিট পর্যন্ত আসলে আমি বুঝতে পারছিলাম না যে মারা গেছে। যেই মুহূর্তে ডাক্তাররা মনিটরটা বন্ধ করে দিল এবং তারগুলো আস্তে আস্তে খোলা শুরু করলো, ওই সময় আসলে আমি বুঝতে পারলাম। এবং আমি খুব চিৎকার করছিলাম ডাক্তারদের সাথে যে খোলা যাবে না, ওই যে মিরাকেলের অপেক্ষা, যে এখনো তো মিরাকেল হতে পারে। তখন আমার একটা ঝাঁকির প্রয়োজন ছিল। আসলে ওই ঝাঁকিটা আমাকে দিয়েছিলেন ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল। উনি হুমায়ুন আহমেদের পায়ের কাছে ছিলেন রুমে। উনি এগিয়ে এসে আমাকে আমার হাতটা ধরে জোরে একটা ঝাঁকি দিয়ে বলেছিলেন, শাওন, দাদা ভাই নাই, আমার দাদা ভাই যিনি বাংলাদেশের মানুষকে দিয়ে গেছেন, ওনার যা দেয়ার ছিল তার চেয়ে অনেক বেশি দিয়ে গেছেন। আমরা ওনাকে কিছু দিতে পারিনি। শাওন, তুমি তার শেষ জীবনের দিনগুলো তুমি তার শেষ জীবনটি আনন্দময় করে রেখেছিলে, তোমাকে ধন্যবাদ। উনি আমার হাত ধরে সেদিন ধন্যবাদ দিয়েছিলেন। সেই মুহূর্তে ওই ধন্যবাদটা আমার খুব দরকার ছিল। সেই মুহূর্তে